1999 সালের 17 নভেম্বর পৃথিবীর মানচিত্রে হঠাৎ করে বাংলাদেশ আবার আলোকিত হয়ে উঠল। তার কারণ হচ্ছে আমাদেরকে মনে করিয়ে দিল 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে এই দেশের মানুষরা তাদের মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল। জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে তাকে, এবং সারা বিশ্বে এখন থেকে পালিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। আমাদের সেদিনের মানুষদের সেই মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের রাষ্ট্রভাষাকে বাংলা হিসেবে, আমরা পেয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। এর প্রধান তাৎপর্যটা কি? তাৎপর্যটা হচ্ছে এই যে আমরা যেমন চেয়েছিলাম আমাদের মাতৃভাষায় আমরা স্বপ্ন দেখব, আমরা শিক্ষা গ্রহণ করব, নিজেদেরকে প্রকাশ করব, ঠিক তেমনি পৃথিবীর প্রতিটি মাতৃভাষায় সেই দেশের মানুষ যেন তার আশা আকাঙ্ক্ষাকে প্রকাশ করতে পারে, শিক্ষা গ্রহণ করতে পারে। এখন আমরা দেখব এই মাতৃভাষা দিবসের যারা স্রষ্টা, তাদের দেশে অন্য ভাষাগুলো কিভাবে চর্চা করা হচ্ছে। বাংলাদেশে বাঙালি ছাড়াও ৪৫টি আদিবাসী বা ক্ষুদ্র জাতিসত্তা রয়েছে, যারা ৩০টি ভিন্ন ভিন্ন ভাষা ব্যবহার করে। এই ভাষাগুলো পৃথিবীর বিভিন্ন ভাষা পরিবারভুক্ত, যেমন ইন্দো ইউরোপীয়, অস্ট্রো এশিয়াটিক, চীনা তিব্বতী প্রভৃতি। ১৯৯১ সালের আদমশুমারি রিপোর্টে দেখা যায় এদেশের পাহাড় এবং সমতলভূমি মিলিয়ে ১২ লক্ষ আদিবাসী বাস করে, যদিও বর্তমানে প্রকৃতপক্ষে এই সংখ্যা ২৫ লক্ষ বা তার অধিক। পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি শহরের কোলে মনোঘর নামক এই জায়গাটিতে একটি চমৎকার আশ্রম রয়েছে। আশ্রমটির প্রতিষ্ঠা ১৯৮০ সালে। ওই সময় এক রক্তক্ষয়ী যুদ্ধ চলছিল, এবং যুদ্ধে যারা নিহত হয়েছে তাদের সন্তানদের জন্যই এই আশ্রম প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন ওই আশ্রমে 11 ভাষাভাষী ছেলেমেয়েরা লেখাপড়া করে, এবং এটি একটি আবাসিক আশ্রম, আবাসিক স্কুল। কিন্তু এই 11 ভাষাভাষী যে ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদের কারোরই মাতৃভাষা বাংলা নয়। আমরা এখন স্কুলের ভেতরে গিয়ে দেখি তারা কোন ভাষায় কিভাবে লেখাপড়া করছে। যদিও এই বিদ্যালয়ে অধ্যয়নরত কোনো শিক্ষার্থীর মাতৃভাষা বাংলা নয়, কিন্তু পাঠদান হচ্ছে বাংলায়, এবং এখানে তাদের নিজ মাতৃভাষা শিক্ষার কোনো ব্যবস্থা নেই। আমি যেদিন প্রথম স্কুলে গিয়েছিলাম তখন একটু বাংলা বলতে আমার সমস্যা হয়েছিল। শিক্ষক আমাকে বলেছিল, আমার নাম জিজ্ঞেস করেছিল, আমি কোন ক্লাসে পড়েছিল জিজ্ঞেস করেছিল। তখন আমার বাংলা বলতে একটু অসুবিধা হয়েছে। তখন একটু সাকমা ভাষায় বলতাম। তারপর যখন আমি একটু উপরের ক্লাসে যখন উঠেছিলাম তখন একটু বাংলা বলছি। এবার একটু বাংলা একটু অ্যাডভান্স হয়েছি। এখন আমার সমস্যা হয় না। বাসায় আমি সাকমা ভাষায় কথা বলি, আর স্কুলে গেলে আমি বাংলা ভাষায় কথা বলি। আবাসিক এই বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীদের জন্য পৃথক আবাসন ব্যবস্থা রয়েছে। এখানে 3 পার্বত্য জেলার 10 ভাষাভাষীর ছেলে মেয়ে লেখাপড়া করছে। আমাদের যে একটা ভাষাগত যে পার্থক্য আছে
সেই কারণে আমাদের অনেকটা তাদেরকে শিক্ষা দেওয়ার সময় আমরা অনেক অসুবিধায় পড়ি। যেহেতু এমন ছেলে মেয়ে এখানে আসে যারা নাকি নিজের ভাষাটা ছাড়া অন্য কোনো ভাষাই বোঝে না। আর যেহেতু ভাষার মধ্যে আমাদের কোনো মিল নেই, 10টা ভাষায় আলাদা, কাজে বাংলা ভাষা তো শিক্ষা দেওয়া আমাদের বাংলা ভাষা শিক্ষা দেওয়ার সময় আমরা এতই অসুবিধায় পড়ি যে তারা বাংলাও বোঝে না, এদিকে আমাদের ভাষাও বোঝে না, খুব সমস্যায় পড়তে হয় তখন। কিন্তু আমি ক্লাস 1 থেকে ক্লাস 3 পর্যন্ত আমার মাতৃভাষা, আমার বউ মাতৃভাষায় পড়েছি। এখানে এসে বাংলা কথা পেরে বাংলা কথা পড়ছি। আমার ক্লাসে আরও 34 জন মানুষ আছে। 34 জনের মধ্যে অনেকে বউ, অনেকে চাকমা, অনেকে খুনি, অনেকে মারমা। আমি বউ। আমি যখন স্কুল পড়তে হয়েছি তখন আমার মতো অনেক বান্ধবী আছে, তারাও বাংলা কথা পারতেন না। পৃথিবীতে প্রতিদিনই হয়তো একটি ভাষার মৃত্যু হচ্ছে। এই মৃত্যুর কারণ হচ্ছে নানাবিধ। একটা বড় কারণ হচ্ছে সাম্রাজ্যবাদী শোষণ। সাম্রাজ্যবাদ তার নিজের ভাষাকে প্রতিষ্ঠা করার জন্যে অন্য ভাষাগুলোকে হত্যা করেছে। তারপর জনসংখ্যা, এমনি নানা কারণ রয়েছে। আবার অনেক ভাষার কোনো লিপি নেই, সেটাও একটা সমস্যা। কিন্তু সেই সব ভাষায় আবার সমৃদ্ধ সঙ্গীত, নৃত্যকলা রয়েছে। শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের 3টি পাহাড়ি জেলায় 10 ভাষাভাষীর 11টি আদিবাসী জাতি বাস করে। এদের মধ্যে চাকমা এবং মারমা ছাড়া অন্যদের কোনো নিজস্ব লিপি নেই, যদিও পাংখ, বোম এবং ম্রোরা রোমান লিপি গ্রহণ করেছে। তবে সবচেয়ে বিস্ময়ের ব্যাপার, চাকমাদের নিজস্ব লিপি থাকা সত্ত্বেও চর্চার অভাবে 95% চাকমাই তাদের নিজস্ব লিপি চেনেন না, যে লিপিতে তাদের প্রথম শিক্ষাগ্রন্থ ওঝা পাতা লেখা হয়েছিল। বাংলাদেশে বাঙালি অবাঙালি নির্বিশেষে, বিশেষত যেসব জাতিসত্তার লোক এ দেশে প্রাচীনকাল থেকে বসবাস করে আসছেন, তাদের শিশুরা যাতে তাদের ভাষায়, তাদের নির্বাচিত লিপিতে প্রাথমিক শিক্ষা লাভ করেন, সে ব্যবস্থাটা করা জরুরি। এবং সেটা করতে হবে কিন্তু সেই সম্প্রদায়ের লোকদেরই। কারণ প্রত্যেকটি জাতিসত্তার একটি নিজস্ব একটি পৃথিবী থাকে মানসিক, তাদের নিজস্ব পুরাণ থাকে, রূপকথা থাকে, বিভিন্ন আধ্যাত্মিক চেতনা থাকে। তাদের পাঠ্যপুস্তকে সেসব কথাই থাকবে, সঙ্গে সঙ্গে বাংলাদেশের কথা থাকবে, পৃথিবীর কথা থাকবে। কিন্তু তাদেরকে সে সুযোগটা দিতে হবে এবং এটা তাদের অধিকার, এটা তাদের মৌলিক অধিকার বলে আমরা মনে করি। এবং পাকিস্তানে একসময় যে ভুলটা করা হয়েছিল ভাষানীতিতে, আমরা যেন বাংলাদেশে সে ভুলের পুনরাবৃত্তি না করি এবং পাকিস্তানিদের ভুল থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা যদি আমাদের ভাষাটাকে ধরে রাখতে চাই তাহলে এটা বাসা থেকে চর্চা করা উচিত। এবং আমাদের যে লিপিটা আছে, আমাদের যে স্ক্রিপ্টটা আছে, ওটা ছেলে মেয়েদেরকে আমার মনে করি যে শেখানো উচিত। এটা মানে নিজ সংস্কৃতির সাথে পরিচিত করে দেওয়া উচিত, যে ভাষাটা যে আছে এটা চর্চা করা, প্লাস এটা শেখা, এটা লেখা, এটা লেখার মাধ্যমে লেখা। হ্যাঁ, আমরা বাংলা ভাষাটাও শিখবো, পাশাপাশি ইংলিশটাও শিখবো, কিন্তু আমাদের ভাষাটাকে চর্চা করতে হবে। আমরা এখন এমন একটি ভাষার গান শুনবো যে ভাষার কোনো লিপি নেই, কিন্তু তাদের গানটি চমৎকার। পৌষের এক সকালে আমরা এসে হাজির হয়েছি উত্তরবঙ্গের জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বেলপুকুর গ্রামে। এই বেলপুকুর গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনেই রয়েছে একটি স্কুল। বাচ্চারা স্কুলে যাচ্ছে।
এটি একটি সাঁওতাল অধ্যুষিত এলাকা। এখানে সাঁওতালি ভাষার সাথে বাংলা ভাষার একটা যোগসূত্র স্থাপনের জন্য একটি প্রি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। গত 2 দশক ধরে শিক্ষার ক্ষেত্রে এখানে একটি অভিনব ব্যবস্থা সূচনা হয়েছে। আমরা দেখি এখানে কিভাবে শিশুদের শিক্ষা দেওয়া হচ্ছে। সমতল ভূমির আদিবাসীদের মধ্যে রয়েছে সাঁওতাল, ওরাও, মাহাতো, মালো, সিং, গঞ্জু প্রভৃতি। এরাও এদেশের মাতৃভাষার শিক্ষা থেকে বঞ্চিত, যদিও বেশ কয়েকটি উন্নয়ন সংস্থা এদের জন্য মাতৃভাষায় প্রাক প্রাথমিক বিদ্যালয় চালু করেছে। তবে এ ধরনের উদ্যোগ রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়া জরুরি। বেলপুকুর প্রি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 41 জন, ছেলে 24 জন, মেয়ে 17 জন। এই স্কুলে সাঁওতাল, মালো, বর্মন সম্প্রদায়ের শিশুরা লেখাপড়া করে। বাংলা ভাষা তো প্রথমত তারা বলতেই পারে না, তারা বুঝতে পারে না যে কোনটাকে কি বলে, সেটা বুঝতে পারে না। আমরা এই প্রি স্কুলের মাধ্যমে বাচ্চাদেরকে বাংলা ভাষার সঙ্গে পরিচয় করে দিচ্ছি। যে সাঁওতাল দিয়ে যেমন একটা ফল যদি আমরা বলি এই কলা, কলা আমরা সাঁওতাল দিয়ে বলি কায়রা, তাহলে আমাদের আদিবাসী ছেলে বা মেয়ে সে কায়রাই বুঝবে, কিন্তু কলা সে বুঝবে না। কিন্তু আমাদের স্কুলে আসাতে তাকে আমরা ছবির মাধ্যমে এবং বোর্ডে লেখার মাধ্যমে তাকে আমরা শেখাচ্ছি যে কায়রা নয়, এটা বাংলায় বলা হবে কলা। গান বাজনা কিংবা গল্প এসবের মাধ্যমে আমরা পাঠদান করতেছি। আর ছেলেমেয়েরা তো ভালো অংশগ্রহণ করতেছে। নতুন করে যে স্কুলে আগে যেত সেখানে তারা মানে ভয়ে টিচারদেরকে দেখে তারা একবারে কেমন যেন জড়সড় হয়ে পড়তো। তো আমাদের এই প্রি স্কুলটা সূচনা করার পর থেকে ছেলেমেয়েরা এখন মোটামুটি ভালো চলতেছে এবং মানে গ্রামে তারা থাকতেছে না, মোটামুটি সবাই স্কুলে যায়। মাতৃভাষায় শিক্ষালাভ প্রত্যেক শিশুর নাগরিক অধিকার। কিন্তু আমাদের ভাষা আন্দোলনের এই বাংলাদেশেও আদিবাসী সহ অন্যান্য জাতিসত্তার শিশুরা এই সুযোগ থেকে বঞ্চিত। আইলো কনভেনশন 107-এ আদিবাসীদেরকে মাতৃভাষায় শিক্ষার উপর গুরুত্ব আরোপের কথা বলা হয়েছে। এমনকি আমাদের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তিতেও কিন্তু অন্ততপক্ষে 5ম শ্রেণী পর্যন্ত আদিবাসী ভাষায় শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু বাস্তবে এগুলোর কোনোটাই বাস্তবায়িত হয়নি। এই বিষয়বস্তুগুলোকে মাথায় রেখেই আমরা অ্যাকশন-8 কয়েকটি বিষয়ের উপরে গুরুত্ব দিয়েছি। প্রথমত, আদিবাসী ও অন্যান্য বিভিন্ন জাতিসত্তার ভাষাসমূহের এবং তাদের নিজস্ব সংস্কৃতিগুলো সংরক্ষণ ও চর্চার সুযোগ সুগম করা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে বিবেচিত হয়েছে। দ্বিতীয়ত, আদিবাসী শিশুরা যাতে তাদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ পায় সে ধরনের পরিবেশ সৃষ্টিও আমাদের কাজের একটি অন্যতম উদ্দেশ্য। এবং তৃতীয়ত, আদিবাসী ও অন্যান্য জাতিসত্তার শিশুরা যাতে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত না হয় সেই কারণে মূল ভাষা শিক্ষণীয় বিষয়টিও আমাদের কর্মকাণ্ডের একটি অন্যতম দিক। শীত বিকেলের নরম রোদে নবান্নের ঘ্রাণে মুখরিত আদিবাসী গ্রাম বাজিতপুর, উত্তরবঙ্গের সাদ্রি ভাষাভাষী মানুষের গ্রাম এটি। এবং আমরা জানি যে প্রায় 10 থেকে 11টি জাতিগোষ্ঠী এই সাদ্রি ভাষায় কথা বলে। এখানেও একটি প্রি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে 1986 সালে। আমরা এখানে দেখব যে সাদ্রি ভাষাভাষী ছাত্রছাত্রীরা কিভাবে তাদের মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করছে। এই প্রি স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 21 জন, ছেলে 12 জন, মেয়ে 9 জন।
আদিবাসী বাচ্চাদের মধ্যে সবসময় একটা তো কেমন একটা বিষয় কাজ করে যে ওরা আমাদের মুসলিম বাচ্চা কাচ্চা যেমন স্কুলে পড়তে বিভিন্ন হিন্দু মুসলিম সব একসঙ্গে পড়ে, এসে হতেও তার একটা ভাষার প্রবলেম তো আছেই। তো ওরা এসে এই যে অন্য বাঙালি ছেলে মেয়েদের সঙ্গে মিশতে গিয়ে নিজেকে একটু হয়তো দূরে দূরে রাখতে চেষ্টা করে। এই যে প্রি-1-এ পড়ে বাচ্চারা যে ওইখান থেকে একটা রুটিন মাফিক একটা শিক্ষা শিখে আসছে, ভাষাগত একটা বিষয়, যেমন অন্য সম্পর্কের একটা বিষয়, টিচারদের সঙ্গে কি বিহেভ করতে হবে, টিচারদেরকে মানা, এই বিষয়গুলো শিখে আসার ফলে এই গ্যাপটা কিন্তু খানিকটা এখন দূর হয়ে আসছে। আগে যে গ্যাপগুলো আমরা দেখতে পেয়েছি ইদানিং সেই গ্যাপটা আমরা আর দেখতে পাই না। আমরা 1986 সালের দিকে দেখলাম যে আদিবাসীরা তাদের সব কিছু উন্নয়নের পিছনে যে অন্তরায় তা হচ্ছে শিক্ষার অভাব। কিন্তু শিক্ষা অর্জন করতে গেলে আদিবাসীদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আদিবাসী বাচ্চারা বাংলা ভাষা বোঝে না, বৃহত্তর সমাজের সঙ্গে সহজে মিশতে পারে না এবং তাদের আচরণগত তফাতের কারণে তারা সেখান থেকে বের হয়ে আসে। ঠিক এই বিষয়টাকে সামনে রেখে আমরা প্রি স্কুল পদ্ধতি চালু করি এবং নিজস্ব ধ্যান ধারণার উপরে একটা কারিকুলাম তৈরি করে বাচ্চাদেরকে শিক্ষিত করার চেষ্টা করি। এই স্কুলগুলোতে আমরা 3+ এবং 4+ বাচ্চাদেরকে রাখি। 2 বছর ধরে তাদেরকে নার্সিং করানো হয়। অ্যাকশন এইড বাংলাদেশ এখন আমাদেরকে তারা সাহায্য করছেন এবং আমরা তাদের সহযোগিতায় এই পাঁচবিবি উপজেলাতে এখন 36টা স্কুল আমরা রান করাচ্ছি। আমরা এই স্কুলগুলো করার ফলে আমাদের এই সমস্ত গ্রামের আদিবাসী বাচ্চারা, বিশেষ করে এই গ্রামের সাদ্রি স্পিকিং গ্রুপের আদিবাসী বাচ্চারা 100% এখন প্রাইমারি স্কুলে যায়। বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে গিয়ে অনেকেই প্রাণ দিয়েছে। যাদের আত্মদানের জন্যে বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদায় প্রতিষ্ঠিত হয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে, তারা কি তখন জানতেন যে দেশে অন্য ভাষাভাষী মানুষ আছে, তারা বঞ্চিত হচ্ছে নিজেদের ভাষায় শিক্ষাদান থেকে? আমাদের নিজেদেরই তো কোনো চিন্তা নাই, কোনো ব্যাপারে চিন্তা নাই। আমরা যখন ইউনিভার্সিটি পড়ি তার আগে তো এর আগে ইউনিভার্সিটিতে যারা করতো বক্তৃতা কথাবার্তা সব খালি ইংরেজিতে বলা হতো। ফার্স্ট টাস্ক এটা তো শাসকদের। আমরা যারা বুদ্ধিজীবী বা আমরা যারা বিভিন্ন বিষয়ে চিন্তা ভাবনা করেছি বা কিছু অংশগ্রহণ করেছি, বাংলা ভাষার অংশ করেছি, তো তারা তখন হয়তো আমাদের এখন বিভিন্ন নতুনভাবে মনে হচ্ছে, কিন্তু আমরা তো এগুলো ব্যাপার নিয়ে কোনো সময় চিন্তা করার অবকাশ পাইনি, চিন্তা করার প্রয়োজন বোধ করিনি। কী জন্য প্রয়োজন বোধ করব? তবে নিঃসন্দেহে আমি মনে করি এবং আমি এটাকে রীতিমতো একটা জুলুম এবং এটা সাম্রাজ্যবাদী একটা অজ্ঞতা, একটা নিষ্ঠুরতা, এদের উপরে চাপিয়ে দেওয়ার কোনো অধিকার না। বাঙালিরা তারা অন্যদেরকে যেরকম শোষণ করে তাদের উপরে যে শোষণ হয় তখন তারা একটু অনুভব করে, তাছাড়া তারা শোষণ বোঝে না যে কীভাবে তারা শোষিত হচ্ছে। বাংলাদেশের সমতল ভূমি থেকে প্রায় 1000 ফিট উপরে দাঁড়িয়ে আছে খাসিয়া পাহাড়। এই স্কুলটি একটি ব্যতিক্রমধর্মী স্কুল এই কারণে যে এখানে মাতৃভাষা শিক্ষার একটা চেষ্টা করা হচ্ছে। মাতৃভাষায় যাতে শিশুরা বড় হয়ে উঠতে পারে, মাতৃভাষার যাতে চর্চা হয়, সেই কারণেই এই স্কুলটি। আমরা এখন দেখব যে সেখানে তারা মাতৃভাষা চর্চা বা মাতৃভাষা শিক্ষার কী ব্যবস্থা করেছে।
আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি ধর্ম থাকলেও সাঁওতাল, গারো, খাসিয়া, পাংখ, বোম প্রভৃতি আদিবাসীদের অধিকাংশই খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত হয়েছে। এর ফলে যেমন তাদের সংস্কৃতির বদল ঘটেছে, তেমনি ভাষার ক্ষেত্রেও এরা গ্রহণ করেছে রোমান হরফ। দাবি উঠছে যে আমাদের স্ব আদিবাসী ভাষায় বিশেষ করে প্রাথমিক স্তরে যে শিক্ষার প্রচলনের যে বিষয়টি, তো আমি ব্যক্তিগতভাবে যা মনে করি যে দুটা আলাদা জিনিস। হ্যাঁ, ঠিকই আছে যে মাতৃভাষা শিক্ষা দেওয়া, এবং এই ক্ষেত্রে অনেকেই অনেক কথা বলেন যে হয়তো এটা করা যাবে না, যে আদিবাসী ভাষায় শিক্ষা দেওয়ার ব্যাপার যদি হয় তখন অনেক শিক্ষকের প্রয়োজন হবে, তারা হয়তো প্রশিক্ষণ প্রাপ্ত না, এই ধরনের কতগুলো ব্যাপার আছে। তো আমি যেটা মনে করি যে সেটা একবারে তো সবগুলো সমাধা করা যাবে না, আস্তে আস্তে করে মানে এগুলো করতে হবে, ভাগ করে করে করতে হবে। প্রথম পর্যায়ে হয়তো দেখা গেল যে প্রথমে প্রাথমিক স্তরে বিশেষ করে পঞ্চম শ্রেণী পর্যন্ত হয়তো দেখা গেল প্রথম এবং দ্বিতীয় শ্রেণী না, তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আদিবাসী ভাষায় প্রথমে বর্ণ পরিচিতি দেওয়া হলো। এরপরে যখন দেখা গেল যে পার্বত্য চট্টগ্রামে একটা পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে যদি আদিবাসী ভাষা যদি প্রচলন করা যায়, এরপরের পদক্ষেপ হিসেবে তখন স্বভাষায় একদম আদিবাসী ভাষায় শিক্ষা দেওয়ার বিষয়টি তখন হয়তো চিন্তা ভাবনা করা যেতে পারে। এবং এটা আমার মনে হয় যে বিশেষ করে সরকার যদি উদ্যোগী হয় এবং এখানে যে স্থানীয় যে সরকারগুলো, জেলা পরিষদগুলো রয়েছে, তাদের যদি আন্তরিকতা যদি থাকে এবং সরকারের সাথে যদি একটা সমন্বয় করা যায়, আমার মনে হয় স্ব আদিবাসী ভাষায় বিশেষ করে মাতৃভাষা চর্চার ক্ষেত্রটা উন্মুক্ত হবে বলে আমি মনে করি। বাংলাদেশের সর্ববৃহৎ এবং সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ভাষাতত্ত্ব বিভাগ রয়েছে এবং রয়েছে আধুনিক ভাষা ইনস্টিটিউট, যেখানে বাংলা ভাষা সহ অনেক বিদেশি ভাষা শিক্ষার সুযোগ আছে। কিন্তু আমাদের দেশের আদিবাসীদের যে সকল ভাষা রয়েছে সেগুলো গবেষণা বা সেগুলোকে নিয়ে চর্চা করার কোনো সুযোগ এই বিশ্ববিদ্যালয়গুলিতে নেই। আজকে যখন খাসিয়া পুঞ্জিতে, গারো পাহাড়ের পাদদেশে, উত্তরবঙ্গের সমতল ভূমিতে অথবা পার্বত্য চট্টগ্রামের কোনো এক গ্রামে একটি শিশুর জন্ম হচ্ছে, সেই শিশু বড় হয়ে যখন দেখলো যে তার মাতৃভাষা হারিয়ে গেছে, এটা আমাদের জন্যে কীরকম বেদনার সঞ্চার করবে একবার ভেবে দেখুন। আমরা যে জাতি তার রাষ্ট্রভাষার জন্য লড়াই করেছে, সেই দেশে অন্য আদিবাসীরা তাদের নিজেদের ভাষায় কথা বলতে পারবে না, এটা কি মেনে নেওয়া সম্ভব? কাজেই আমাদের ভাবতে হবে যে আমরা কি করে আমাদের দেশের অন্য ভাষাভাষী মানুষদের তাদের ভাষায় শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি করতে পারি।
আর আমরা কি মাতৃভাষায় শিক্ষাদানের কথা ভাবব, নাকি তাদের মাতৃভাষা সংরক্ষণ এবং মাতৃভাষা শিক্ষার ব্যবস্থা করব? এ বিষয়গুলো নিয়ে আমাদের গভীরভাবে ভাবার অবকাশ রয়েছে। আশা করি আমরা আন্তর্জাতিক মাতৃভাষার প্রতি শ্রদ্ধা রেখে এই বিষয়গুলিকে নিয়ে গুরুতর বিবেচনা দেব।